একটা শহরে ছোট একটা পরিবার থাকত। ওই পরিবারে জিতেন নিজের মায়ের সাথে থাকত। জিতেন যেই কলেজে পড়তো ওর মা সেই কলেজের প্রফেসর ছিলেন। জিতেনের কলেজে একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম দিব্যান ছিল। দুজনে খুব ভালো বন্ধু ছিল আর একসাথে থাকতো। একদিন জিতেন আর দিব্যান কলেজে যায়, তখন কলেজের প্রিন্সিপাল নতুন বছরের পার্টির অ্যানাউন্সমেন্ট করে। ওয়াও, নিউ ইয়ার পার্টি, মজা এসে গেল। এতে এত খুশি হওয়ার আবার কি কারণ আছে? কেন, তুই খুশি হতে পারছিস নাকি? একদমই না, আমি নতুন বছরে নিজের মায়ের সাথে নিজের বাড়িতেই থাকবো। তুই জানিস রে, আমি তোকে ছাড়া কোথাও যাব না, তোকে আমার সাথে যেতেই হবে। আমি কিচ্ছু জানি না, ব্যাস। অযথা জেদ করিস না আর আমার সাথে বাড়ি চল। আমাদের সাথে মিলে প্রজেক্ট বানাতে হবে তো, মনে আছে না? পার্টি শুনে ভুলে গেলি? মনে আছে আমার। জিতেন আর দিব্যান বাড়ি যায় আর বাড়ির বাইরে দেখে যে একটা ট্রাক বাড়ির জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই ট্রাকের কাছে একটা লোক আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর ওই লোকটা ওই মেয়েটির উপরে রাগ করছিল। রিত, চলো তাড়াতাড়ি উপরে যাও। তোমাকে বলেছি না আমি কতবার বাইরে দাঁড়াবে না, কিন্তু তুমি তো আমার কথা বুঝতেই পারো না। আচ্ছা বাবা, যাচ্ছি। মনে হয় এই লোকেরা সামনের বাড়িতেই থাকতে এসে গেছে। আমাদের কি এসে যায়, চল আমরা গিয়ে প্রজেক্ট বানাই। জিতেন দিব্যানের সাথে বাড়ির ভেতরে যায়, কিন্তু ওর খেয়াল ওই মেয়েটির উপরেই থাকে। ও ভেতরে যেতে যেতে ঘুরে ঘুরে ওই মেয়েটাকেই দেখছিল। ওই মেয়েটাও জিতেনকে দেখে, কিন্তু দুজনে নিজের নিজের বাড়ির ভেতরে চলে যায়। রাত হয়, জিতেন নিজের বাড়ির উঠোনে ঘুরছিল, তখনই ওই মেয়েটাকে দেখে। জিতেন ওই মেয়েটার কাছে যায়। হ্যালো, হ্যালো, আমার নাম হচ্ছে জিতেন, আমি এখানে নিজের মায়ের সাথে থাকি। আমার নাম রিত। আমি এখানে নিজের বাবার সাথে থাকি। আগে আমরা মুম্বাইতে থাকতাম, কিন্তু বাবার কাজের জন্য আমাদের এখানে শিফট হতে হলো। ও আচ্ছা, তুমি কোন কলেজে পড়ো? কলেজ? আমি কোনো কলেজে পড়ি না। আমি তো কোনোদিন স্কুলও যাইনি। আমার বাবা আমাকে সবসময় বাড়িতেই পড়িয়েছেন, আর বাড়িতেই আমাকে একজন ম্যাম পড়াতে আসেন। উনি তো আমাকে কখনো বাড়ি থেকে বেরোতেই দেন না। কি, এইটা তো খুব আশ্চর্য ব্যাপার যে তোমার বাবা তোমার সাথে এরকম করেন। জিতেন আর রিত কথা বলছিল, তখনই রিতের বাবার গাড়ির আওয়াজ আসে। মনে হয় বাবা এসে গেছে, আমি যাই, পরে কথা বলবো। রিত বাড়ির ভেতরে পালায়। কিছুদিন এমনই চলে। রিত আর জিতেন অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর এক রাত যখন জিতেন বাড়ির উঠোনে ঘুরছিল, তখন রিতের বাড়ি থেকে ওর বাবার চিৎকারের আওয়াজ আসে। রিত, আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেছি যে তুমি বাইরে যেও না। এখন শেষবারে তোমাকে বলছি, যদি আজকের পর তুমি বাইরে পা রেখেছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। রিতের বাবা রেগে বাইরে আসে আর গাড়ি নিয়ে কোথাও চলে যায়। আর তখনই দিব্যাং জিতেনের বাড়ি আসে। আরে জিতেন, তুই তৈরি হোসনি? আমাদের নিউ ইয়ার পার্টিতে যাওয়ার আছে। দেখ, আমি তোকে না নিয়ে তো পার্টিতে যাব না। উফ ইয়ার, তুই একটু চুপ করবি? এখন আমাদের রিতদের বাড়িতে যাওয়ার আছে। রিত? কে রিত? আরে সেই যে সেদিন সামনের বাড়িতে শিফট হয়েছে। ওর বাবা ওকে বাজেভাবে বকছিল। আমাদের গিয়ে একবার দেখা উচিত। জিতেন আর দিব্যাং রিতকে ওর বাড়িতে দেখতে যায়। রিত স্টাডি রুমে চুপচাপ বসেছিল। পুরো স্টাডি রুম কিছু আজুবাজু বইতে সাজানো ছিল। দিব্যাং ওই বইগুলোকে দেখতে শুরু করে। জিতেন, তুমি তুমি এখানে কি করছো? প্লিজ এখান থেকে চলে যাও। যদি বাবা দেখে ফেলে তো ভালো হবে না। আর নিজের বন্ধুকে বলো যেন কোনো বইতে হাত না লাগায়। আগে তুমি এইটা বলো যে তোমাকে উনি এত খারাপভাবে কেন বকছিলেন, আর উনি তোমাকে বাড়িতে লুকিয়ে কেন রেখে দিয়েছেন? ওয়াও, ডাইনিদের বই, কিন্তু এতে তালা কেন লাগানো আছে? আরে হ্যাঁ, এই বইটা তো ডাইনির ব্যাপারে আছে, কিন্তু এই বইতে তালা আবার কে লাগায়? আর তুমি এই বইটা নিয়ে এত চিন্তিত কেন হয়ে আছো? জিতেন, এই দেখো, এটা নয় তো ওই বইটার চাবি। ওই চাবিটা ওখানে রেখে দাও আর ওই বইগুলো খুলো না। দিব্যাং রিতের কথা শোনে না আর ওই বইতে তালাটা খুলে দেয়। রিত দিব্যাং থেকে ওই বইটা টানতে থাকে, কিন্তু টানা টানিতে বইটা মাটিতে পড়ে খুলে যায় আর বইয়ের ভেতর থেকে ধোঁয়া বেরোয়। এইটা কি হয়ে যাচ্ছে? আমি মানা করেছিলাম না তোমাকে? হঠাৎ ওর বইয়ের ভেতর থেকে ডাইনি বেরোয়। এত বছর পর শেষমেশ আমি ছাড়া পেয়ে গেলাম। ডাইনি, পালাও পালাও এইখান থেকে। আমরা এইভাবে পালাতে পারবো না।
আমাকে আবার এই বইটাতে ওকে বন্ধ করতে হবে। এটা তুমি কিরকম কথা বলে যাচ্ছ? আরে বাহ, তোমরা আমাকে ছাড় পাইয়েছো কি? চলো এখন তোমাদেরকেই মেরে আমি এখন নিজের পেট ভরবো। জিৎ, দিব্যান আর রীত ওইখান থেকে পালিয়ে যায় আর একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। কোথায় যাবে আমার থেকে পালিয়ে? তোমরা যেখানেই লুকোবে আমি তোমাকে খুঁজে নেব, কিন্তু তার আগে আমার বাকি ডাইনিদেরও তো ছাড় পাওয়ানোর আছে। ডাইনি বাকি বইদেরও তালা খুলে দেয় আর বাকি ডাইনিদেরও ছাড় পাইয়ে দেয়। সব ডাইনিরা বাড়ির চারিদিকে ঘুরতে থাকে আর ওই তিনজনকে খুঁজতে থাকে। কোথায় আছে তোমরা তিনজন? চলো বাড়ি এসো। জিতেন, দিব্যান আর রীত রান্নাঘরে চুপচাপ লুকিয়ে বসেছিল, তখনই একটা ডাইনি রান্নাঘরে চলে আসে। বাচ্চারা, আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা, চলো তাড়াতাড়ি বাইরে বেরো, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি তোমাকে খেয়ে নিজের পেট ভরবো। এইসব কি হচ্ছে রীত? আমাকে সব সত্যি করে বলো, তুমি এসব কি আগের থেকে জানতে না? তাহলে আমাদের আগের থেকে বলোনি কেন? তুমি আমাদের থেকে কি লুকাচ্ছ? সত্যি করে সব বলো। ও, আমার বাবা আমাকে। রীত সবকিছু বলতেই যায়, তখন রীতের বাবা আস্তে করে জানলা দিয়ে ওদের ডাকে। রীত, এই দেখে দেখো, আমি এই ডাইনিটার মন ভোলানোর চেষ্টা করছি। যেই ওর মনটা ভুলে যাবে, তোমরা ওইখান থেকে বেরিয়ে যাও আর গাড়িতে গিয়ে বসে পড়ো। রীতের বাবা একটা পাথর অন্যদিকে ফেলে। কে আছে? কে আছে ওখানে? ডাইনির মন ভোলাতেই রীত, জিতেন আর দিব্যান এক এক করে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। আগে জানলা দিয়ে দিব্যান ঝাঁপ দেয়, তারপর রীত, আর শেষে যেই জিতেন জানলা থেকে ঝাঁপ দিতে যায় তখনই ডাইনির খেয়াল ওর দিকে এসে পড়ে। আচ্ছা, তোমরা আমাকে বোকা বানিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছো। তোমরা যতই চেষ্টা করে নাও আমার থেকে বাঁচতে পারবে না। ডাইনি জিতেনের পা ধরে ফেলে আর জিতেন জানলাতে আটকে যায়। বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তোকে যেতে দি? এরম ভাবে কি করে ছেড়ে দি? এত বছর ধরে ক্ষুধার্ত আছি আমি, আজ সব থেকে আগে তোর রক্ত খেয়ে নিজের পেট ভরবো আমি। জিতেন অনেক জোরে জোরে চেঁচাতে থাকে। ডাইনি ওকে নিজের দিকে টানতে থাকে আর অন্য দিক দিয়ে দিব্যাঙ্গ ওকে নিজের দিকে টানছিল, কিন্তু জিতেনকে বাইরে বার করা অনেক মুশকিল ছিল। রীত, আমাদের যেভাবেই হোক জিতেনকে এখান থেকে বের করতেই হবে। হ্যাঁ দিব্যাঙ্গ, কিন্তু আমরা এখন কি করতে পারি? যদি আমরা শিগগিরই কিছু না করলাম তো এই ডাইনি জিতেনকে মেরে ফেলবে। তখনই রীতের নজর জানলার কাছে থাকা একটা ছুরির উপরে পড়ে। রীত ওই ছুরি ওঠায় আর ডাইনির হাতে ঢুকিয়ে দেয়। ডাইনির হাত থেকে রক্ত বেরোয় আর ও ব্যথায় চেঁচাতে শুরু করে। আহ আহ, এটা কি করলি তুই পাগল মেয়ে? এখন আমি তোকে জ্যান্ত ছাড়বো না। ডাইনি ব্যথা সহ্য করতে পারে না আর ও জিতেনকে ছেড়ে দেয়। এরই মধ্যে পেছন থেকে অন্য আরো ডাইনি এসে যায় আর আস্তে আস্তে বাকি ডাইনিরাও এসে যায় আর ওদের ঘিরে ফেলে। তাড়াতাড়ি যাও আর গাড়িতে গিয়ে বসো, না হলে এই ডাইনিদের থেকে বাঁচা অনেক অসম্ভব হয়ে যাবে। সবাই গাড়ির দিকে দৌড়ায়। ওদের পেছনে অনেক ডাইনিরা ওদের ধরার জন্য দৌড়তে থাকে। যেমন তেমন করে ওরা সবাই গাড়িতে পৌঁছে যায় আর গাড়ির মধ্যে বসে পড়ে। বাবা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। হে আঙ্কেল, তাড়াতাড়ি চলুন। তোমরা একটু চুপ করবে এখন? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। যেমন তেমন করে রীতের বাবা গাড়ি স্টার্ট করে দেয় আর ওই ডাইনিদের হাত থেকে বেঁচে বেরিয়ে পড়ে। ঠাকুরের দয়ায় তো আমরা আজকে বেঁচেই গেলাম, না হলে তো আমরা ওই ডাইনির হাতে আজকে মরেই যেতাম। ভালো হলো আমি সময় থাকতে ওখানে পৌঁছে গেলাম। বাবা, আজ তো তোমার জন্য আমরা বেঁচে গেলাম। ওই সব ছাড়ো, আর আমাকে এইটা বলো যে ওই ডাইনির বইটা কে খুলেছিল, আর এই দুটো ছেলে আমাদের বাড়ির ভেতরে কি করছে? আঙ্কেল, আপনি রীতকে এরম ভাবে বকবেন না, এতে রীতের কোনো ভুল নেই। সেটা তো আমি আপনার বাড়ি থেকে আপনার বকার আওয়াজ শুনলাম, তো আমি আপনার যাওয়ার পর রীতকে জিজ্ঞেস করতে চলে গেলাম যে ও ঠিক আছে তো। আর আমার সাথে আমার বন্ধু দিব্যান এসে গেল আর ও ওই ডাইনির বইটাকে দেখলো, যাতে তালা লাগানো ছিল। আমাদের রীত অনেক বারণ করেছিল, কিন্তু আমরা ওই বইটা খুলে দিলাম আর ওর মধ্যে থেকে একটা ডাইনি বেরিয়ে এসে আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। এতে আমার আর দিব্যানেরই ভুল, এতে রীতের কোনো ভুল নেই। আঙ্কেল, তোমরা কি জানো তোমরা কি করেছো? আর এই সব ঠিক করা কতটা কঠিন? ওই একটা ডাইনি বাকি সব ডাইনিগুলোকে আজাদ করে দিয়েছে। ওই ডাইনিদের আবার ওই বইতে ঢোকানোটা অনেকই দরকার আছে, না হলে
ওরা আতঙ্ক ছড়িয়ে দেবে আর সবাইকে মেরে ফেলবে। কিন্তু আঙ্কেল, এই ডাইনিরা বইয়ের ভেতরে কিভাবে এলো? আর এই বই আপনার কাছে কিভাবে এলো? এসব কি চলছে? আমাদের সব বলুন আপনি। আমি সব বলবো, কিন্তু তোমরা কথা দাও কোনোদিনও এর ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। আমরা কথা দিচ্ছি আঙ্কেল, আমরা কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ আঙ্কেল, আমরা কথা দিচ্ছি, আমরা কাউকে কিচ্ছু বলবো না। তো শোনো, এই ডাইনিদের আমি বানিয়েছি। দিব্যান আর জিতেন আশ্চর্য হয়ে পড়ে। আঙ্কেল, এইটা আপনি কি বলছেন? আপনি বানিয়েছেন ওই ডাইনিদের?